স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। বাজারে ভোজ্য তেলের সংকট ও দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা ভোক্তা। চট্টগ্রামের তেলের দর নির্ধারণ করে দিলেও নিয়ম মানছে না ব্যবসায়ীরা। বিক্রি হচ্ছে আগের দামে, রয়েছে সংকটও। তেলের বাজার সরকার বাঁধে দিয়েছে, এখন ক্ষুদ্র কতটুকু প্রভাব পড়বে সেটা তো আগামী 2-1 দিনের ভিতরে বোঝা যাবে। এই দামে মাল আমাদের কাছে কোনো আশা নেই, যদি বা আসে সে দামে যদি পাইকাররা যদি আমাদেরকে সাপ্লাই দেয় তাহলে আমরা বিক্রিতে অবশ্যই বাধ্য। পাওয়া যাচ্ছে, যেখানে আমার 100 কার্টন লাগবে ওখানে আমার পাচ্ছি আমি 10 কার্টন। এখন জনপদে নিয়ে থাকছে বিস্তারিত। রোগী আছে যারা, তাদের খুব সমস্যা। এই ব্রিজটা হলে জেলা সদরে যে কাজকর্ম থাকে সরকারি অফিস আদালতে, তাদের জন্য অত্যন্ত সুবিধার। মানুষের ব্যবসা বাণিজ্য এবং স্বাস্থ্য সুবিধা নিতে সবচেয়ে মানুষ উপকৃত হবে। হয়তো আমরা 31/7/25 না পারলেও আমরা আশা করতেছি 25 ডিসেম্বরের ভিতরে আমরা কাজটা সমাপ্ত করতে পারব। 3বার মেয়াদ বাড়িয়েও নির্মাণ হয়নি নড়াইলে নবগঙ্গা নদীর 2টি সেতু। 13 কিলোমিটার পথ পাড়ি দিতে ঘুরতে হচ্ছে 25 কিলোমিটার। ভোগান্তিতে লাখো মানুষ। এখন জনপদে নিয়ে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই ভোজ্য তেলের বাজার প্রসঙ্গ। বেশ কিছুদিন ধরে বাজারে ভোজ্য তেলের সংকট ও দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা ভোক্তারা। এমন অবস্থায় চট্টগ্রামে ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দিয়েছে বিশেষ টাস্কফোর্স। আজ থেকে তা কার্যকর হওয়ার কথা থাকলেও ব্যবসায়ীরা মানছেন না। এদিকে খুলনার বাজারে রয়েছে সংকট সয়াবিন তেলের। এই নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান ও খুলনার বড় বাজার থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। আমরা কিছুক্ষণ পরেই যুক্ত হব আমাদের সহকর্মীর সঙ্গে। এখন শপথ অনুষ্ঠান চলছে, আমরা যুক্ত হচ্ছি সরাসরি সেখানে। সকলকে ধন্যবাদ, আপনারা বসুন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কাবির, পেশ ইমাম, বঙ্গভবন জামে মসজিদ। মাওলানা মোহাম্মদ সাইফুল কাবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে, কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর। অতঃপর যে উহা ভঙ্গ করে উহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই বর্তিবে, এবং
যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন। সূরা আল ফাতহ আয়াত 10। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি আজ 20 ফাল্গুন 1431, 5 মার্চ 2025 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরারকে নিয়োগদান করেছেন। এই পর্যায়ে নবনিযুক্ত মাননীয় উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। অনুগ্রহপূর্বক মাননীয় উপদেষ্টাকে শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চৌধুরী রফিকুল আবরার সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি চৌধুরী রফিকুল আবরার সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। অনেক কৃতজ্ঞতা মাননীয় রাষ্ট্রপতিকে, মাননীয় উপদেষ্টাকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য মাননীয় উপদেষ্টাকে অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাই। এখন আমি অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক CR আবরার। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বেশ কিছুদিন ধরে বাজারে বোতলজাত ভোজ্য তেলের সংকট ও দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা ভোক্তারা। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত হয়েছেন
চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান এবং খুলনা থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাদের সঙ্গে। শোয়েব, আগে আপনার কাছে যেতে চাই, ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর নির্দেশনা দিয়েছিলেন গতকালকে, তো সেক্ষেত্রে আজকে বাজারের সেই প্রভাব কেমন দেখতে পাচ্ছেন এবং কত টাকা দামে বিক্রি হচ্ছে তেল? রাত্রে আপনি যেটি বলছিলেন যে গতকাল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে দাম যদি সরকারি নির্দেশনা মোতাবেক মেনে না চলা হয় সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে এবং মিল গেট থেকে শুরু করে যেই ডিলারগুলো রয়েছে বা যেই পাইকাররা যারা রয়েছেন তাদের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হবে। কিন্তু আজকে থেকে আমরা দেখেছি যে আসলে সেভাবে কিন্তু সরকারের নির্দেশনা কার্যকর হয়নি। বাজারে খোলা সয়াবিন তেল 160 টাকা লিটার সরকার দাম নির্ধারণ করে দেয় খুচরায়, কিন্তু খুচরায় কিন্তু এখনও সেটি বিক্রি হচ্ছে প্রতি কেজি 180 টাকার উপরে। এবং ব্যবসায়ীরা বলছেন যেহেতু এই মালগুলো তাদের আগের কেনা এবং তখন তাদেরকে বাড়তি দামে কিনতে হয়েছে, সেই কারণেই কিন্তু তারা সরকার নির্ধারিত দামে বিক্রি করতে পারছেন না। এবং আজকের বাজার দর সেটি দুপুর 12টার পরেই গিয়ে পাইকারিতে কত টাকায় বিক্রি হবে সেটি নির্ধারণ হয়। দুপুর 12টার পরে জানা যাবে যে আসলে সেটি কী দামে বিক্রি হচ্ছে। কিন্তু গতকালকে যারা মিল মালিকরা ছিলেন, মিল মালিকদের প্রতিনিধিরা কিন্তু বলেছিলেন যে তারা পাইকারি বিক্রেতাদেরকে 153 টাকায় দিবেন এবং তারা খুচরা বিক্রেতাকে 155 টাকা এবং খুচরা বিক্রেতারা ভোক্তাদের কাছে 160 টাকায় বিক্রি হবে। এখন পর্যন্ত মাঠে সেটির বাস্তবায়ন নেই। এবং বোতলজাত সয়াবিন তেলের ব্যাপারে যদি বলি যে বাজারে কিন্তু বোতলজাত সয়াবিন তেল একেবারেই নেই এবং বোতলজাত সয়াবিন তেল উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা সয়াবিন তেলের পাশাপাশি সরিষার তেল, চিনি গুঁড়া চাল, চা পাতা এ ধরনের নানান ধরনের পণ্য কিন্তু খুচরা বিক্রেতাদেরকে কিনতে বাধ্য করছে এবং সেটি তাদের যেই আইটেমগুলো সেগুলো বাজারে খুব একটা প্রচলিত না হওয়ার কারণে সেগুলো বিক্রি হয় না এবং সেই জায়গাতে ওই পণ্যগুলোতে কিন্তু তাদেরকে লোকসানের মুখোমুখি হতে হয় এবং এই কারণে গায়ে নির্ধারিত যে মূল্য সেই নির্ধারিত মূল্যের বাইরে গিয়ে বাড়তি দাম কিন্তু আদায় করতে দেখেছি আমরা খুচরা বিক্রেতাদের। বিশেষ করে যদি বলি 5 লিটার সয়াবিন তেলের গায়ের যে মূল্য সেটি 852 টাকা, কিন্তু ক্ষেত্র বিশেষে সেটি বিক্রি হচ্ছে 880 টাকা, 75 টাকা থেকে শুরু করে 82 টাকা পর্যন্ত। অর্থাৎ যে যেভাবে পাচ্ছেন সেভাবে কিন্তু দাম আদায় করে নিচ্ছেন এবং কোনো কোনো দোকানে কিন্তু খুচরা বাজারে তেল না থাকলেও বাড়তি টাকা দিলে কিন্তু তারা সেই তেল ম্যানেজ করে দিচ্ছেন। তেল নিয়ে এক ধরনের লুকোচুরি কিন্তু খুচরা বাজারে চলছে। ব্যবসায়ীরা বলছেন যে তারা অগ্রিম টাকা পেমেন্ট করেও কিন্তু যে সকল কোম্পানিগুলো রয়েছে সেখান থেকে তেল পাচ্ছেন এবং গতকালকে সভায় বলা হচ্ছে যে চাহিদার চেয়ে বেশি তেল উৎপাদন করার পরেও বাজারে তেলের সংকট। এই জন্য মিল মালিক যারা রয়েছেন তারা কিন্তু গতকাল কমিটমেন্ট করেছিলেন যে তারা যে তেলটি বিক্রি করবে সেই দিনেই কিন্তু তারা মিল গেট থেকে ছাড় করবেন। কিন্তু সেটি যদি হয় তাহলে ব্যবসায়ীরা বাজারে তেল পর্যাপ্ত থাকবে এবং দাম আরও কমে আসবে বলে তারা কিন্তু দাবি করছেন। এবার যেতে চাই খুলনায় রামিমের কাছে। রামিম, আপনার কাছে জানতে চাই, এতক্ষণ তো আমরা আসলে শুনছিলাম চট্টগ্রামের অবস্থা। চট্টগ্রামে যেই তেল নির্ধারণ করে দিয়েছিল বিশেষ টাস্ক ফোর্স, যে দামে নির্ধারণ করা হয়েছিল সেটিতে আসলে বিক্রি করা হচ্ছে না। খুলনাতে আসলে কি অবস্থা, সেখানকার পরিস্থিতি জানতে চাই। রাত্রি খুলনাতে কিন্তু তেলের যে বাজার সেটি কিন্তু অস্থিতিশীল রয়েছে বেশ কিছুদিন ধরেই। আমরা আজকে বাজারে এসে যেটি দেখেছি যে খুলনার প্রত্যেকটা বাজারেই কিন্তু ভোজ্য তেলের যে সংকট সেটি কিন্তু দেখা দিয়েছে। বিশেষ করে এখানকার যে বোতলজাত যে সয়াবিন তেলগুলো রয়েছে, বোতলজাত সয়াবিন তেলেই কিন্তু সবথেকে বড় সংকট রয়েছে বাজারে। আপনাকে যদি একটু দেখাই, এই যে সয়াবিন তেলটি আপনি দেখছেন এখানে কিন্তু 5 লিটারের সয়াবিন তেল, এর সাথে কিন্তু 2টি বোতলের সাথে একটি বোতলে দেওয়া রয়েছে এখানে সরিষার তেল 1 লিটার এবং এর পাশে ঠিক আরেকটি জায়গাতে কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে 1 কেজির চিনি গুঁড়া চাল। মোটামুটি এই দুটি সয়াবিন তেলের বোতল কিনতে গেলে কিন্তু যে কোনো একটি পণ্য এখান থেকে কিনতে হবে। এখানে কিন্তু ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত 850 টাকা করে তাদের প্রতি 5 লিটারের বোতল কিনতে হয়েছে। তারা বিক্রি করবেন কিন্তু এখানে 880 টাকা থেকে শুরু করে 890 টাকা পর্যন্ত কিন্তু এখানে প্রতি 5 লিটারের যে বোতলজাত সয়াবিন তেল সেটি বিক্রি করা হচ্ছে। তবে এর সাথে কিন্তু আরও 1 কেজি চিনি গুঁড়া চাল অথবা 1 লিটার সরিষার তেল নিতে হবে ক্রেতাদের। এবং এখানকার যারা বিক্রেতারা তারাও কিন্তু যেসব কোম্পানি থেকে কিনেছেন তারাও কিন্তু সেই কোম্পানির থেকে এই একইভাবেই কিনেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি আপনাকে যদি খোলা তেলের কথা বলি, খোলা তেল কিন্তু আজকে প্রতি কেজি খুলনার বাজারগুলোতে বিক্রি করা হচ্ছে 186 থেকে 188 টাকার মধ্যে। গতকালকেও কিন্তু 190 টাকাতেও বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা যেটি বলছেন যে মূলত এই যে খোলা তেলগুলো কিন্তু মূলত আসে চট্টগ্রাম এবং ঢাকা থেকে।
এবং সেই সব জায়গা থেকে কিন্তু দাম নির্ধারণ করে দেওয়া হয় এবং দাম নির্ধারণ করার পরে কিন্তু তারা এখানে খুচরা পর্যায়ে এই দামে বিক্রি করে থাকেন। এখানে যখন থেকেই বাজারে বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে, বোতলজাত সয়াবিন তেলের যে যে সংকট সেটি দেখা দিয়েছে, তারপর থেকেই কিন্তু মূলত খোলা তেলের যে দাম সেটি কিন্তু বেড়ে গিয়েছে। আমরা দেখেছি যে গত 1 মাস আগেও কিন্তু এই খোলা তেল বিক্রি করা হচ্ছে 172 টাকা করে প্রতি কেজি, কিন্তু সেই তেল আজকের বাজারে কিন্তু 188 টাকা করে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে বললে চলে যে বাজারে কিন্তু ভোজ্য তেল নিয়ে বেশ বড় একটি সমস্যায় পড়ছেন ভোক্তারা এবং তারা দাবি করছেন যে বাজারে তদারকি যেন আরও বাড়ানো হয়। তো সব মিলিয়ে রাত্রে এই ছিল আমার কাছে খুলনা থেকে ভোজ্য তেলের বাজারের সবশেষ খবর। সয়াবিন তেলের সরবরাহ ও দরদাম নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে রমজান শুরুর আগে সিলেটে মাংসের দাম নির্ধারণ করে দেয়া হলেও গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে কিছুটা বাড়তি দামে। তবে কমেছে মুরগির মাংসের দাম, কেজিতে 20 থেকে 40 টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। মাংসের দরদাম নিয়ে আরও জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। আজ বাজারে মাংসের দরদাম কেমন দেখছেন এবং বিক্রেতারা আসলে কি বলছেন? দেখুন, আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের রিকাবি বাজারে এবং সিলেটের রিকাবি বাজারে এসে আমরা যেমনটি দেখছিলাম যে মুরগের দামের ব্যাপারে আসলে গত সপ্তাহতে একটা আতঙ্ক ছিল। 220 টাকা পর্যন্ত কিন্তু ব্রয়লার মুরগ বিক্রি হয়েছিল এবং এটি কিন্তু আজকের দিনে সেটি অনেকটাই কমে গিয়ে 180 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ 30 থেকে 40 টাকা দাম কিন্তু ব্রয়লার মুরগ কমেছে। এবং আরও যদি অন্যান্য মুরগের কথা বলি, যেমন এখানে রয়েছে কক মুরগ বা সোনালী মুরগ এবং দেশি মুরগ সহ অন্যান্য সবগুলো মুরগের দাম কমেছে। কিন্তু আমি যদি আজকের বাজার দরের কথা আপনাকে একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে সোনালী মুরগ কিন্তু যেটি গত সপ্তাহে 320 টাকা বা 330 টাকা ছিল, আজকে কিন্তু সেটি 300 টাকা বা 290 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং এরই সাথে কক মুরগও কিন্তু 250 থেকে 260 টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 280 বা 300 টাকায় বিক্রি হয়েছিল। এবং আমি যদি দেশি মুরগের কথা বলি, দেশি মুরগের যে চাহিদাটি রয়েছে এবং এই চাহিদা অনুসারে কিন্তু দামটাও স্থিতিশীল রয়েছে। মাত্র 550 টাকা এখানে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে আমরা দেখেছি 580 টাকা বা 600 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এর সাথে যদি আমি মুরগের সাথে অন্যান্য মাংসের কথা বলি, বিশেষ করে খাসির মাংস কিছু কিছু জায়গায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল 1000 টাকা, সেটি থেকে বাড়িয়ে কোনো কোনো জায়গায় বিক্রি হচ্ছে। তবে বেশিরভাগ বাজারে কিন্তু 1000 টাকা মূল্যেই খাসির মাংস বিক্রি হচ্ছে। এর সাথে গরুর মাংস কিন্তু 750 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। সিটি কর্পোরেশনের যে সর্বশেষ সভা হয়, সেই সভাতে কিন্তু মাংসের দাম 750 টাকা নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু গরুর মাংসের চাহিদা বেশি থাকায় এবং আমদানি কম থাকায় এটি কিন্তু এখানে বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো রাত্রি এই ছিল আমার কাছে সিলেটের মাংসের বাজারের সর্বশেষ। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন জনপদে। রমজান উপলক্ষে বরিশালের সরবরাহ বেড়েছে আগাম জাতের তরমুজের। এবারে পাইকারিতে 100 পিস তরমুজ বিক্রি হচ্ছে 7,000 থেকে 25,000 টাকা পর্যন্ত। এবছরের তুলনায় বছরের তুলনায় 3 থেকে 5,000 টাকা কম। এদিকে নেত্রকোনায় বেড়েছে সব ধরনের ফলের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল পোর্ট রোড বাজার থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান ও নেত্রকোনার ফলের বাজার থেকে যুক্ত হচ্ছেন রিফাত আহমেদ রাসেল। অমিত, আপনার কাছে জানতে চাই, তরমুজের সরবরাহ কেমন দেখছেন, দরদাম নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? রাত্রি শুরুতে একটু জানিয়ে রাখি যে বরিশালে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে তরমুজের বাজার। রমজান উপলক্ষে তরমুজের চাহিদাটা এবার বরিশালে প্রথম থেকেই কিছুটা বেশি দেখা যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে পটুয়াখালী, ভোলা সহ বরিশালের আশপাশের যে জেলাগুলো রয়েছে সেখান থেকে ট্রলারে, নদীপথে কিন্তু এই তরমুজগুলো বরিশালের পোর্ট রোড পাইকারি বাজারে সরবরাহ করা হচ্ছে। একই সাথে সড়ক পথে দেশের বিভিন্ন জায়গায় এই তরমুজগুলো কিন্তু সরবরাহ করা হচ্ছে। একই সাথে আপনারা যদি দেখাই যে বরিশালের এই যে কীর্তনখোলা নদীর তীরে কিন্তু বিভিন্ন ধরনের জায়গা থেকে আসা ট্রলারগুলো অপেক্ষমান রয়েছে, সেখান থেকে তরমুজগুলো কিন্তু আড়তে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানেই বিক্রি করা হচ্ছে। একটু জানিয়ে রাখি যে এবছর 7,000 টাকা থেকে শুরু করে প্রতিদিন গড়ে প্রায় 25,000 টাকা পর্যন্ত প্রতি শতক তরমুজ বিক্রি হচ্ছে এবং ট্রলার থেকেই এগুলো বিক্রি হয়ে যাচ্ছে। বিভিন্ন উত্তরাঞ্চল থেকে কিংবা ঢাকা অঞ্চল থেকে যারা পাইকাররা রয়েছেন তারা বরিশালে আসছেন এবং তারা এখান থেকে পণ্য কিনে নিয়ে যাচ্ছেন। তবে পাইকাররা যেটা বলছেন যে গত বছরের তুলনায় এবছর দাম এখন পর্যন্ত কিছুটা বেশি, কারণ গত বছর যে দামে কিনেছিল তার থেকে প্রতি পিস তরমুজে দেখা যাচ্ছে 10
থেকে 12 টাকা বেশি, এবং সে তুলনায় আজকে যে বাজারটি সেটি কিন্তু একটু বেশিই বলছেন তারা। অন্যদিকে আড়তদাররা বলছেন যে গত বছর তুলনায় দাম এবার কিছুটা কম এবং সরবরাহ বেশ ভালো, তবে আগামী 15 দিনের মধ্যে সরবরাহ আরও বাড়বে, সেক্ষেত্রে দাম আরও কমে আসবে। সেক্ষেত্রে যারা পাইকার রয়েছেন তারা স্বাচ্ছন্দ্যেই এই তরমুজ সংগ্রহ করতে পারবেন এবং বেচা বিক্রিও করতে পারবেন বলে জানিয়েছেন। এবং বরিশালের এই পোর্ট রোডে প্রায় 30টি আড়তে এই ফল বেচাকেনা হয়ে থাকে। প্রতিদিন প্রায় গড়ে 5 লাখ টাকা থেকে প্রায় 15-20 লাখ টাকা পর্যন্ত প্রতিদিন তরমুজ বিক্রি হচ্ছে পাইকারিভাবে, এবং এইখান থেকেই বরিশালের চাহিদা মিটিয়ে এই ফলগুলো সরবরাহ করা হচ্ছে ঢাকা সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায়। এবং সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে ট্রলারগুলো আসছে, সেখান থেকে এই পণ্যগুলো আবার বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, সড়ক যোগে, নৌপথে বিভিন্নভাবে কিন্তু এগুলো সরবরাহ করা হচ্ছে। তবে যারা আড়তদাররা আছেন তারা বলছেন যে আর 15-20 দিন পর কিন্তু এই তরমুজের সরবরাহ আরও বাড়বে, সেক্ষেত্রে ক্রেতাদের যে চাহিদা রয়েছে সেটি তারা পুরোপুরি মেটাতে পারবেন এবং মিটিয়ে সেগুলো কিন্তু দেশের বিভিন্ন জায়গায়ও তারা প্রেরণ করতে পারবেন। তো বরিশালের তরমুজের বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ রাত্রি। বরিশালের তরমুজের বাজারের খবর জানছিলাম সহকর্মী অমিতের মাধ্যমে। এবার যেতে চাই নেত্রকোনায় রাসেলের কাছে। রাসেল, বাজারে ফলের পর্যাপ্ত সরবরাহ আছে কিনা জানাবেন, এবং একই সঙ্গে জানতে চাই ফলের দাম কেমন দেখতে পাচ্ছেন। রাত্রি আপনি যেমনটা শুনছিলেন, আসলে নেত্রকোনার প্রায় সবগুলো বাজারে কিন্তু ফলের সরবরাহ আমরা দেখেছি আসলে পর্যাপ্ত রয়েছে। তবে পর্যাপ্ত থাকলেও দামের যে তারতম্য, সেই দামের তারতম্য কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে রোজাকে ঘিরে কিন্তু নেত্রকোনার প্রায় সবগুলো বাজারে কিন্তু ফলের দাম বেড়েছে। আমি যদি আপনাকে কিছু ফলের কথা বলে রাখি, কেজিতে কিন্তু প্রায় 60 টাকা বেড়ে কিন্তু মালটা বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। কেজিতে আপেল 20 টাকা বেড়ে সর্বনিম্ন বিক্রি হচ্ছে 280 থেকে 320 টাকায়। এছাড়াও আঙুর কেজিতে প্রায় 40 টাকা বেড়ে 350 টাকায়। এবং খেজুরের কথা যদি বলি, রোজার অন্যতম বড় একটি অনুষঙ্গ হচ্ছে এই খেজুর। খেজুর কিন্তু আপনার নেত্রকোনার বাজারগুলোতে সর্বনিম্ন 180 টাকা থেকে শুরু করে 1300 এবং 1500 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়াও বেদেনা 500 থেকে 550 টাকা, তরমুজ বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা, এবং দেশি যে ফলগুলোর মধ্যে পেয়ারা বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। যে পেয়ারা কিছুদিন আগেও 60 থেকে 80 টাকায় বিক্রি হয়েছে, সেই ফলটির দাম কিন্তু আমরা এখন দেখছি যে আসলে অনেকটাই বেড়ে গেছে। মূলত রোজাকে ঘিরে যারা এখানকার খুচরা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে আসলে কেজি অনেক ফলের দামই কিন্তু বক্স কিংবা কার্টন প্রতি কিন্তু অনেকটাই বেড়ে গেছে, যার ফলে কিন্তু তারা একদম সহনীয় পর্যায়ে বিক্রি করছেন। তবে পাইকারি বাজারগুলোতে আসলে দাম বাড়ার ফলে কিন্তু খুচরা বাজারেও তাদের কিছুটা বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তবে স্থানীয়ভাবে যে দেশীয় ফলগুলো রয়েছে যেগুলো উঠতে এখনো কিছুটা সময় লাগবে, বিশেষ করে তরমুজ সহ অন্যান্য যে ফলগুলো রয়েছে, আনারস থেকে শুরু করে, এই ফলগুলো বাজারে আসলে কিছুটা দাম সহনীয় হতে পারে। তবে রোজার যেই আনুষঙ্গিক যেই দাম বাড়ার ফলে কিন্তু যারা ভোক্তা রয়েছেন, আমরা ভোক্তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যে আসলে রোজা আসলেই বিভিন্ন ফলের দাম কিন্তু বেড়ে যায়, যার ফলে আসলে ইফতারে তাদের এই ফলের যোগান দিতে গিয়ে কিন্তু তারা অনেকটাই বিপাকে পড়তে হয়। তাই তারা কিন্তু আসলে উপর মহলে জানিয়েছেন যে আসলে এই পাইকারি বাজারগুলোতে যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে কিন্তু খুচরা পর্যায়ের বাজারগুলো কিন্তু অনেকটাই দাম কমে আসবে। তো এই ছিল রাত্রি আমার কাছে নেত্রকোনা থেকে ফলের বাজারের সর্বশেষ। বরিশাল ও নেত্রকোনার ফলের বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। রমজান উপলক্ষে টাঙ্গাইলে শুরু হয়েছে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম, যেখানে 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি ডাল, 1 কেজি ছোলা ও 1 কেজি চিনি কিনতে পারছেন দর্শকরা, ক্রেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, পণ্যের দরদাম সম্পর্কে জানাবেন। রাত্রি আমার পিছনে কিন্তু এখনো ক্রেতাদের ভিড় রয়েছে, দীর্ঘ লাইন রয়েছে। ক্রেতারা বলছেন তারা এখান থেকে 450 টাকার বিনিময়ে 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মশারির ডাল, 1 কেজি চিনি ও 1 কেজি ছোলা কিনতে পারছেন। তারা বলছেন যে এই পণ্যগুলো যদি তারা বাজার থেকে কিনতে যান তাহলে তাদের 8 থেকে 900 টাকার মতো লাগবে, আর এখানে তারা পাচ্ছেন এই 450 টাকার মধ্যেই পাচ্ছেন। তবে কেউ কেউ বলছেন যে বাজার থেকে বর্তমান যে সময়
2 লিটার সয়াবিন তেলের দাম 420 থেকে 450 টাকা পর্যন্ত নিচ্ছে কোনো কোনো দোকানদার। তারা বলছেন যে শুধু তেলের দামে কিন্তু তারা আর পণ্যগুলো কিনতে পারছেন। এদিকে কিছুক্ষণ আগে এখানে এসে পরিদর্শন করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও সদর উপজেলার ইউনো কিন্তু এখানে এসে পরিদর্শন করেছেন, তারা মাপ ঠিক মতো দিচ্ছেন কিনা, তারা মিটার দিয়ে সেই পরিমাপটা ঠিক মতো পেয়েছেন। তারা বলছেন যে টাঙ্গাইলের 5টি পয়েন্টে 10টি ডিলার প্রায় 2000 মানুষের মাঝে এই স্বল্প মূল্যের তারা এই টিসিবির পণ্য বিক্রি করছেন। তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে যারা এলাকা ভিত্তিক যে কার্ডধারী বা স্মার্ট কার্ডধারী রয়েছেন তাদের বাইরেও কিন্তু আজকে এই লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু তারা পণ্য কিনতে পারছেন। তারা বলছেন যে এখানে পণ্য কিনতে ভোটার আইডি কার্ড লাগে না, শুধু লাইনে দাঁড়িয়ে থেকেই 450 টাকা দিলে কিন্তু এখান থেকে তারা পণ্য নিতে পারছেন। আর এদিকে প্রান্তিক পর্যায়ের যারা মানুষ রয়েছেন তারা বলছেন যে শুধু জেলা শহরগুলোতে নয়, প্রান্তিক পর্যায়েও যাতে স্বল্প মূল্যে মানুষ এই পণ্য কিনতে পারে সেটি দাবি জানিয়েছেন। তারা দাবি করেছেন যে শহরের তুলনায় প্রান্তিক পর্যায়ে বিশেষ করে গ্রামে কিন্তু স্বল্প আয়ের মানুষ এবং নিম্ন আয়ের মানুষ রয়েছেন। তারা বলছেন যে এগুলো যদি প্রান্তিক পর্যায়ে বিক্রি করা হয় তাহলে তাদের জন্য অনেকটাই উপকার হবে। আর এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন যে এটি শুধু এই জেলা শহরের জন্য উদ্বোধন করা হয়েছে, ঈদের আগের দিন পর্যন্ত শুক্রবার ব্যতীত কিন্তু এটি বিতরণ করা হবে প্রত্যেক দিন 2000 গ্রাহকের মাঝে। তো এই ছিল রাত্রি আমার কাছে টিসিবির পণ্য বিক্রির সবশেষ তথ্য। টাঙ্গাইলে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন কাউসার আহমেদ। এখন জনপদে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছে একটু পর। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন জনপদে। সাধারণ মানুষ তো বটেই, চট্টগ্রামের ছিনতাইকারীর হাত থেকে রেহাই পাচ্ছে না পুলিশ কিংবা আইনজীবীও। এমন পরিস্থিতিতে শুরু হয়েছে ঈদের বেচাকেনা। চট্টগ্রামের 150টি বিপণী বিতানে ঈদে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয় প্রতি বছর। দিনের পাশাপাশি রাতেও চলে জমজমাট বেচাকেনা। তবে এবার বাদ সাধছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। নগরবাসীও বের হচ্ছেন আতঙ্ক নিয়ে। রাতের কেনাকাটায় নগরবাসীকে আলোকোজ্জ্বল পথ ব্যবহারের পরামর্শ পুলিশের। ফয়সাল করিমের প্রতিবেদন। পুলিশের উপর চড়াও বেশ কয়েকজন আক্রমণাত্মক যুবক। একে একে কেড়ে নেওয়া হয় মোবাইল, মানিব্যাগ, চলে মারধর ও গালিগালাজ। পুলিশ পরিচয় দিয়েও এমন ন্যাক্কারজনক ঘটনা থেকে রেহাই পাননি চট্টগ্রামের পতেঙ্গা থানার এসআই ইউসুফ আলী। সম্প্রতি নগরের গোলপাহাড়ে রিকশাযাত্রী ও পথচারীদের টার্গেটের পর ফুটপাতের ড্রেন ব্যবহার করে ছিনতাই, আগ্রাবাদে অভিযানে পুলিশকে ছিনতাইকারীর ছুরিকাঘাতের মতো ঘটনা আতঙ্ক ছড়িয়েছে জনমনে। গত বুধবার নগরের নিউ মার্কেট মোড়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের খপ্পরে পড়েন আইনজীবী শেফায়েতুন্নেসা সোমা। চোখের নিমিষেই তার গলার চেইন টান দিয়ে বাস থেকে পালিয়ে যায় ছিনতাইকারী, যেখানে অংশ নেয় বাসে থাকা আরও 7-8 জন। আমার যে জায়গায় চিন্তা হয়েছে ওই জায়গায় সিসিটিভি ফুটেজ নষ্ট, তার মানে ওই জায়গায় থেকে তারা চিন্তাই করে, তারা জানে। তাহলে এই থানা কর্তৃপক্ষ কি জানে না ওই জায়গায় সিসি ফুটেজটা নষ্ট? আমি কার কাছে নিরাপত্তা চাইবো? যার কাছে নিরাপত্তা চাইবো সেদিন নিজেই নিরাপদ নয়। এমন বাস্তবতায় ঈদ শপিং ও রোজায় বেচা বিক্রিকে ঘিরে উদ্বেগ দানা বেঁধেছে ব্যবসায়ী ও সাধারণের মনে। নগরে 1.5 শতাধিক মার্কেটের অন্তত 3 লাখের মতো দোকানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। দিনের চাইতেও রাতে বিক্রি হয় বেশি। সব মিলিয়ে রোজায় কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়। তবে এবার নিরাপত্তা ভীতি কাজ করছে ব্যবসায়ীদের মনে। শপিং করতে আসছি, কিন্তু আমি যে বাসায় যাব, সেফলি বাসায় যেতে পারবো সেটার কোনো আসলে গ্যারান্টি নেই। বাসে নিরাপদ না, গাড়িতে নিরাপদ না, রাস্তায় নিরাপদ না, যে কোনো জায়গায় ছিনতাইকারীরা আমাদের কি করছে, আক্রমণ করতেছে। যেন বখাটে ছেলেদের উৎপাত না হয়, এটার জন্য আমরা পুলিশ কমিশনার মহোদয় ওখানে বৈঠক হয়েছে আমাদের। রোজায় হকার বা ফুটপাত কেন্দ্রিক ব্যবসা ঘিরে সক্রিয় থাকে অপরাধীরা। তাই ভাসমান হকারদের মার্কেটের নিরাপত্তার জন্য হুমকি মনে করছেন অনেকে। তবে নগরের আগ্রাবাদে ঈদের আগে চালু হওয়া নাইট মার্কেটের পাইলট প্রকল্প নতুন সমাধানের পথ দেখাচ্ছে। এখানে হকারদের শৃঙ্খলায় আনার পাশাপাশি নিশ্চিত করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সরকার তার ম্যানেজমেন্টের মাধ্যমে তাদেরকে পুনর্বাসন ব্যবস্থা করতেই হবে। মার্কেটগুলোর সামনে যখন হকাররা এভাবে বসে যায় তখন মার্কেট আর ঢুকার হয়ে থাকে না, মেয়েদের বা যারা কাস্টমার, এগুলো অনেক প্রবলেম সৃষ্টি হয়। পরীক্ষামূলকভাবে এই আগ্রাবাদ থেকে আমরা শুরু করলাম। এটা যদি সাকসেসফুলি সবাই গ্রহণ করে তাহলে আমরা এটা চট্টগ্রামের সব জায়গায় এটাকে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করব। রোজার আগে নগরের বিভিন্ন মার্কেট কিংবা শপিং সেন্টার তাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করেছে দাবি করলেও শঙ্কা রয়েছে মূলত মার্কেটের আশপাশের এমন অন্ধকার সড়ক, নিস্তব্ধ অলিগলি, ফুটপাতের ভাসমান দোকান, নয়তো বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়কে ঘিরে।
কারণ সম্প্রতি চট্টগ্রামের নিউ মার্কেট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে দিনে দুপুরে ঘটেছে ছিনতাইয়ের মতো ঘটনা। অহরহ ঘটছে মোবাইল চুরি নয়তো পকেট মারের মতো অপরাধ, যেটি প্রমাণ করছে বর্তমান নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগে নগরী জুড়ে রোজার ঈদকে ঘিরে বেশ তৎপর অপরাধী চক্র। পুলিশ বলছে রমজানে অপরাধীদের তৎপরতা ঠেকাতে বাড়ানো হয়েছে টহল, নিশ্চিত করা হয়েছে মার্কেট কেন্দ্রিক নিরাপত্তা। এছাড়া নিয়মিত অভিযানে গত 1 মাসে আটকও হয়েছে শতাধিক। 24 আওয়ার্স আমাদের পুলিশ ডেপ্লয়মেন্ট আছে এবং আমরা ক্রাইমে এবং ট্রাফিকে বোথ সাইডে কিন্তু রিইনফোর্স করেছি ফোর্সগুলো। রেগুলার যে ডেপ্লয়মেন্ট তার থেকে বেশি। এছাড়া কিন্তু আমাদের সাথে অন্যান্য বাহিনী যখনই প্রয়োজন হচ্ছে ওনারাও কিন্তু আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। ঈদ কেনাকাটায় নগরবাসীকে ভিড়ভাট্টায় সাবধানতা অবলম্বন, নিরাপদ ও আলোকিত সড়ক ব্যবহারের পরামর্শ পুলিশ কর্মকর্তার। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। নড়াইলে নবগঙ্গা নদীতে চালিতাতলা এবং নলদী জমিদারদের ঘাটে 2টি সেতুর নির্মাণ কাজ চলছে কচ্ছপ গতিতে। 3বার মেয়াদ বৃদ্ধি করেও কাজের অগ্রগতি মাত্র 60%। জেলা শহরে যেতে 13 কিলোমিটার পথ পাড়ি দিতে ঘুরতে হচ্ছে 25 কিলোমিটার। এতে ভোগান্তিতে পড়েছেন নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার অন্তত 2 লাখ মানুষ। ইমরান হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত। লোহাগড়া উপজেলা ও নড়াইল জেলা সদরকে বিচ্ছিন্ন করে রেখেছে নবগঙ্গা নদী। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির মুখে চালিতাতলা খেয়াঘাটে 96 মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের কাজ শুরু করে এলজিইডি, যাতে ব্যয় ধরা হয় 10 কোটি 65 লাখ টাকা। 2011 সালে প্রকল্পের কাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান। 2023 সালের অক্টোবরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও হয় মাত্র 20%। পরে কাজের মেয়াদ আরও 3বার বৃদ্ধি করে এলজিইডি। তবে 4 বছর পেরিয়ে গেলেও কচ্ছপের গতিতে চলছে প্রকল্পের কাজ। লোহাগড়া উপজেলার কয়েক লাখ মানুষ প্রতিদিন এই নদী পার হয়ে জেলা শহরের সঙ্গে যাতায়াত করে, যেখানে একটি মাত্র নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। এ অবস্থায় জেলা শহরে যেতে মাত্র 13 কিলোমিটার পথ পাড়ি দিতে ঘুরতে হচ্ছে 25 কিলোমিটার। আমাদের উপরের যে লোকজন রোগী আছে তাদের খুব সমস্যা। বাজারে আমাদের অনেক দোকান আছে, পারাপারের যোগাযোগের কারণে অনেক লোক এখানে আসে নাই। বিদেশটা ভালো হয় আমাদের সবার আর কি। একই অবস্থায় নবগঙ্গা নদীতে নির্মাণাধীন নলদী জমিদার বাড়ি ঘাটের সেতুর 2020 সালের অক্টোবরে শুরু হয় এই সেতুর নির্মাণ কাজ। 2 বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয় মাত্র 20%। পরে 3বার মেয়াদ বাড়ায় এলজিইডি। তৃতীয় দফায় মেয়াদ শেষ হয় 2024 সালের 30 সেপ্টেম্বর। এই সেতুতেও কাজের অগ্রগতি মাত্র 60%। আমাদের এই ব্রিজের কাজ 3বার বাড়ানোর হয়েছে। এই ব্রিজটা হলে আমাদের উত্তর নড়াইলের যে মানুষ, যাদের জেলা সদরে যে কাজকর্ম থাকে দৈনন্দিন বা সরকারি অফিস আদালতে, তাদের জন্য অত্যন্ত সুবিধার। এই 2টি ব্রিজ যদি দ্রুত চালু হয় তাহলে লোহাগড়ার সাথে জেলা শহরের যে সংযোগ তৈরি হবে এবং মানুষের ব্যবসা বাণিজ্য এবং স্বাস্থ্য সুবিধা নিতে সবচেয়ে মানুষ উপকৃত হবে। এলজিইডি বলছে 2025 সালের মধ্যে সেতু 2টির কাজ শেষ করা হবে। এছাড়া নির্মাণ কাজে গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এই কাজটা আমার চলমান আছে, প্রায় 60% প্রোগ্রেস, এবং এটা টাইম এক্সটেনশন করা হয়েছে 31/7/25। তো হয়তো আমরা 31/7/25 না পারলেও আমরা আশা করতেছি 25শে ডিসেম্বরের ভিতরে আমরা কাজটা সমাপ্ত করতে পারব। চন্ডিকাপুর ভিলেজ প্রমোদ রয় ঘাট একই নদীর উপরে, এটা হচ্ছে আমাদের প্রায় কাজটা মাসখানেক হলো বন্ধ আছে। ঠিকাদার আমার কথা হয়েছে এবং তাদেরকে আমরা চিঠিপত্র দিয়েছি, এই সপ্তাহে কাজটা ধরার কথা। নবগঙ্গা নদীর ওপর নির্মিত নলদী জমিদার বাড়ি ঘাটের সেতু নির্মাণে এখন পর্যন্ত খরচ হয়েছে 9 কোটি 23 লাখ টাকা। এখন নড়াইল। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। ভালো উৎপাদন হলেও বিদেশি জাতের দাপটে লোকসান গুনতে হয় দেশীয় হলুদ চাষিদের। তবে এবার উচ্চ ফলনশীল জাতের চাষ ও বাজারে ভালো দাম পাওয়ায় লাভের মুখ দেখছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার চাষিরা। আমদানি নির্ভরতা বাড়াতে কৃষি বিভাগের সহযোগিতা চাইছে চাষিরা। জাহাঙ্গীর আকন্দের ছবিতে ইমতিয়াজ আহমেদের প্রতিবেদন। দেশের সবচেয়ে বেশি হলুদের চাষ হয় ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। হলুদের গ্রাম নামে পরিচিত সন্তোষপুর গ্রাম। এখানকার লাল মাটির হলুদ স্বাদ, রং ও গন্ধে অনন্য, তাই চাহিদাও বেশি। আমাদের এলাকাবাসী সবারই কৃষকের চাহিদা এটাই যে বীজটা আর ব্যাপক হারে আমাদের মাঝে দেওয়া হোক।
আমরা 2টা পয়সা মনে করুন যে এই 2 বছরের মধ্যে এই একটু দেখতে পারলাম। হলুদ খেতে হলুদ না গাইও, হলুদ নিরাইও, আবার হলুদ তুলিও, সমান আর কি করে রাখি কিছু কিছু পয়সা নেই, এই কাজ করে রাখি এই তো একটু চলে। বিগত বছরগুলোতে আমদানি হওয়ায় কমে যায় দেশি হলুদের দাম, ফলে চাষাবাদে ঘাটতির কারণে হলুদ চাষ কমিয়ে দিয়েছে কৃষকরা। মূলত মালা এবং পাটনাই জাতের হলুদের চাষ বেশি হয় এই অঞ্চলে। তবে এবার উচ্চ ফলনশীল জাতের হলুদ আবাদ করায় এবং আমদানি কিছুটা কমায় লাভের মুখ দেখবে কৃষকরা। প্রতি কাঠায় 12 থেকে 15 মণ পর্যন্ত হলুদ তুলছেন কৃষকরা। কাঁচা হলুদ বিক্রি হচ্ছে 12 থেকে 1500 টাকা মণ, শুকনো হলুদ বিক্রি হচ্ছে প্রতি মণ 7 থেকে 7,500 টাকায়। এই বাজার ধরে রাখা গেলে সামনের বছর আবাদ আরও বাড়বে বলে বলছেন চাষিরা। হলুদের বাজারটা যদি সীমিত আপাতত আর কিছু বাড়তো না, যাতে না কমে, তাহলে আমরা কৃষকরা মোটামুটি হলুদ আবাদ করে তৃপ্তি পাইতাম। বিদেশি হলুদ যদি না আসতো তাহলে আমরা অনেক লাভবান হইতাম। তেল খরচ বাড়ছে বলে আবার বিয়ারিং, তারপর অন্য অন্য যন্ত্রপাতি এখন কিনতে হয় অনেক দাম বেশি দেয়া। মারাই করতাম 400 টাকা, 300 টাকা, 350 টাকা দাম করতাম, এখন মনে করেন 300-400 টাকা পোষে না ভাই, অনেক তেলের দাম অনেক বাড়তি। উপজেলা কৃষি বিভাগ বলছে স্থানীয় কৃষকদের নতুন জাতের হলুদ সরবরাহ ও পরামর্শ দিতে নিয়মিত কাজ করছেন তারা। এবার ফুলবাড়িয়ায় হলুদের আবাদ হয়েছে 630 হেক্টর জমিতে। এই বছর ফুলবাড়িয়া উপজেলার যে হলুদের বাজার, এটা যদি কৃষক ধরে রাখতে পারে তো দেখা যাবে যে ফুলবাড়িয়া উপজেলা থেকেই 50 থেকে 60 কোটি টাকার হলুদ বিক্রি হতে পারে। আর বাংলাদেশের উৎকৃষ্ট মানের হলুদ এই ফুলবাড়িয়া উপজেলায় আবাদ হয়ে থাকে। বিদেশি আমদানির চাপ কমিয়ে দেশীয় হলুদের চাষ বাড়ানোর আহ্বান জানিয়েছেন চাষিরা। বাংলাদেশের সবচেয়ে উৎকৃষ্ট মানের হলুদ উৎপাদন হয় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। এই সময়টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকরা হলুদ উত্তোলন, মাড়াই এবং প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত সময় পার করছে। সাম্প্রতিক সময়ে দেশি হলুদের কদর বাড়ায় দামও যাচ্ছে বেশ ভালো। তবে প্রান্তিক চাষিরা বলছেন তাদের মাঝে উন্নত জাতের হলুদের বীজ সরবরাহ করা গেলে একদিকে যেমন উৎপাদন বাড়বে, অন্যদিকে বিদেশ থেকেও হলুদের আমদানি নির্ভরতা কমে আসবে। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। এখন জনপদের সময় হলো আরও একটি বিরতির, ফিরছে একটু পর। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন জনপদে। মুকুলে মুকুলে ভরে গেছে মাগুরার লিচু বাগানগুলো। এবার এখনও কিছুটা ঠান্ডা থাকায় ভালো ফলনের আশা বাগান মালিকদের। বর্তমানে মুকুল ঝরে পড়া রোধে পরিচর্যায় ব্যস্ত তারা। প্রয়োগ করছেন সার, সেচ, কীটনাশক ও ভিটামিন। প্রকৃতি অনুকূলে থাকলে এবার জেলায় অর্ধশত কোটি টাকার লিচু বিক্রি হওয়ার আশা রয়েছে। মাগুরা থেকে বিশ্বজিৎ বাপির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। মাগুরার বিস্তীর্ণ মাঠ জুড়ে দোল খাচ্ছে হালকা হলুদ রঙের লিচুর মুকুল। জেলার কম বেশি সব উপজেলাতেই রয়েছে লিচুর বাগান। তবে জেলার মোট উৎপাদিত লিচুর 70 ভাগই হয় হাজরাপুর, হাজিপুর ও রাঘব রায়ের ইউনিয়নে। এই 3 ইউনিয়নের 50টি গ্রামে উৎপাদিত হয় হাজরাপুরি, বোম্বাই মোসফর, চায়না 3 সহ বিভিন্ন প্রজাতির লিচু। প্রতিটি বাগানে মোট 4 থেকে 5 বার লিচু বিক্রি হয়। এখন চলছে প্রথম ধাপের বেচাকেনা, তাই বাগানগুলোতে বাড়তি ঘোরাফেরা ব্যবসায়ীদের। আমরা এই লিচু বাগান অনেক দাম দিয়ে কিনেছি। আমাদের এখন আমরা আশাবাদী যে আমরা এই লিচুটায় অনেক দাম পাবো এবার বছরে। গত বছর 15 লাখ টাকার বাগান কিনেছিলাম, তা আল্লাহ দিলে ভালো ব্যবসা হয়েছিল। এবারও 20-25 লাখ টাকার বাগান কিনবো। প্রতিবারই প্রথম দিকে মুকুল পর্যাপ্ত দেখা গেলেও গুটি আসার আগে মুকুল শুকিয়ে ঝরে পড়ে যায়। এতে বাগান মালিকদের বেশ লোকসান গুনতে হয়। এক্ষেত্রে বাগান মালিকদের অভিযোগ, কৃষি বিভাগের কোনো কর্মকর্তাই খোঁজ খবর নিয়ে বা পরামর্শ দিয়ে তাদের সহযোগিতা করছেন না। সার দেবো, পানি দেবো, যাতে গাছের গুটিটা ভালো থাকে, যাতে ফলনটা ভালো হয়। যে মুকুল আসে এতে যদি গুটি অর্ধেকও থাকে তাহলে হলেও আমরা খুব লাভবান হতে পারবো।
আমার 4টে বাগানের থেকে 3টে বাগান বিক্রি হয়েছে, 3টে বাগান আমার বিক্রি হয়েছে প্রায় 7.5 লাখ টাকা মতো বিক্রি করেছি। তবে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে কৃষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণের পাশাপাশি দেয়া হচ্ছে পরামর্শ। এই মুহূর্তে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন নিয়মিত গাছে সেচ দেয় যাতে কোনো রসের অভাব না হয়। আর লিচুর মুকুল এসেছে তবে এখনো ফুল ফোটেনি, এইরকম গাছে আমরা ছত্রাকনাশক বিশেষ করে ট্রিল্ড প্রতি লিটার পানিতে 0.5 মিলিলিটার হিসেবে স্প্রে করার জন্য পরামর্শ দিচ্ছি। জেলায় মোট 669 হেক্টর জমিতে ছোট বড় 1850টি লিচু বাগান রয়েছে। গত বছর এ জেলা থেকে 6064 মেট্রিক টন লিচু উৎপাদন হয়েছিল। এখন মাগুরা। শ্রীমঙ্গলের রাজঘাট চা বাগানের 3 পাশে উঁচু নিচু টিলা আর এক পাশে অবস্থিত সুবিশাল একটি প্রাকৃতিক জলাধার। প্রায় 10 একর আয়তনের মোহনীয় এই জলাধার বা লেকের নীল জলে সহস্র পরিযায়ী পাখির বসবাস। পরিযায়ী পাখির কিচিরমিচির, মুক্ত টানায় ওড়াউড়ি আর খুনসুটিতে মুখরিত রাজঘাট বাগান মুগ্ধ করে পর্যটক ও স্থানীয়দের। মৌলভীবাজার থেকে এম এ হামিদের তথ্য ছবিতে বিস্তারিত। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 19 কিলোমিটার ও মৌলভীবাজার জেলা সদর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত রাজঘাট লেক। বাগানের 9, 10 ও 11 নম্বর সেকশনের টিলা থেকে লেকের পার পর্যন্ত উত্তর, দক্ষিণ ও পূর্ব পাশে অবারিত চায়ের বাগান। মোহনীয় রাজঘাট লেকটিতে শীত মৌসুমে হাজার হাজার পরিযায়ী পাখির আগমন ঘটে, যা এর সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ। চা বাগানের অভ্যন্তরে অবস্থিত এই লেকে পরিযায়ী পাখির কিচিরমিচির শব্দ, ঝাঁকে ঝাঁকে ডানা মেলে মুক্ত আকাশে উড়ে চলা, লেকের স্বচ্ছ নীল জলে জলকেলি, খাবারের সন্ধানে লেকের সর্বত্র বিচরণ মুগ্ধ করে পর্যটকদের। এই লেকে সবসময়ই পানি থাকে, যা শুষ্ক মৌসুমেও বাগানের আশেপাশের চা গাছগুলোকে সতেজ রাখতে ব্যবহৃত হয়। প্রতি বছর শীত বাড়লে বাঁধে বিভিন্ন দেশ থেকে আসে অতিথি পাখিরা। প্রতি বছর অক্টোবর মাসের শেষ সময় থেকে এখানে পাখিরা আসা শুরু করে। ডিসেম্বর মাসে পুরো বাঁধ চলে যায় পাখিদের দখলে। মার্চ মাসের শেষ পর্যন্ত পাখিরা এখানে থাকে। বছরের এই 6 মাস লেকের সৌন্দর্য উপভোগ করতে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে অনেক দর্শনার্থী আসেন এখানে। কারো দ্বারা যাতে পাখির ক্ষতি না হয় সেজন্য বাগান কর্তৃপক্ষের রয়েছে যথাযথ পদক্ষেপ। দেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেন, বাস বা প্রাইভেট পরিবহনে আসা যায় চায়ের রাজধানী ও পর্যটন নগরী হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে। এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসার আহ্বান পর্যটন সংশ্লিষ্টদের। এখন মৌলভীবাজার। শেষ করছে এখন জনপদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।